ছিল না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে বুড়া অর্জুন চাইতে এসেছিল, সেই সময় আমি তাকে বলেছি প্রেম করাটা বন্ধ করো না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এই কথা নিয়ে অনেকেই আপত্তি তুলেছে এবং আমারও আপত্তি আছে। কারণ এখন যথেষ্ট বয়স হয়েছে আমাদের, মানে আমার নাতনি আছে, তো তোমরা সবাই জানো। তো সুতরাং এইগুলো কথাবার্তা খুব কানে লাগে, ভালো লাগে না। কারণ প্রেমটা বেশি করেছি সাঁতারের সাথে। হ্যাঁ, বলতে পারো যে আমার জীবনসঙ্গী তাকেই বেছে নিয়েছি, কারণ এর বাইরে আমি আর বেরোইনি। স্বাগত। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি সপ্তসিদ্ধি শুধু জয় করেননি, দূরপাল্লার সাঁতারে তিনি একসময় ভারত সেরা ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন বুলা চৌধুরী। বুলা, প্রথমে তোমাকে স্বাগত জানাই আমাদের আমার একটা প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে যে তুমি সপ্তসিন্ধু পার করেছিলে, সেটা করতে গিয়ে অভিজ্ঞতা কিরকম হয়েছিল? দেখো, তোমরা তো জানো, বিশেষ করে তুমি তো জানোই যে যখন আমি ইংলিশ চ্যানেল প্রথমবার পার করি, তারপরেই যখন ফিরে আসি, তারপরে আবার 10 বছর বাদে আমি আবার ইংলিশ চ্যানেল দুবার ক্রস করেছি। আমি এশিয়ার প্রথম মহিলা যে তখন যে আমি দুবার ইংলিশ চ্যানেল ক্রস করি। তখন আমার দূরদর্শন একটা ইন্টারভিউ ছিল, তুমি আমার নিয়েছিলে। তখন যখন জিজ্ঞাসা করছিলে যে এরপর কি, এরপরে কি, তখনই তোমারই মাথা থেকে আসে যে একটা হেডলাইন দেওয়া হয় যে 7 সমুদ্র চোখে বুলা। তো ওইটার আমার একটুখানি মাথা একটু স্ট্রাইক করে যে এইরকম একটা কেন কিছু একটা করি, যাতে এই যে আমরা কাহিনীতে পড়ি যে 7 সমুদ্র 13 নদী পার করে এক রাজকুমার আসবে, এটা আমরা কাহিনীতে পড়তাম। তো আমার ওটা মাথায় তখন ঢোকে যে আমিও তাহলে কেন করতে পারবো না, আমি এত ফিট আছি, তো একটা পর একটা নিশ্চয়ই চ্যানেল আমি করব। তো ওইভাবে আমি আস্তে আস্তে দুবার ইংলিশ চ্যানেল করার পর তারপর আমি দ্বিতীয়বার অন্য এতে নামি। আবার যেমন 2000 সালে আমি নামি জিব্রাল্টার স্টেটে, যেটা আমি ওয়ার্ল্ড রেকর্ড করি সব থেকে কম সময়ের। এখনও বোধহয় আমার রেকর্ডটা আছে, কেউ ভাঙতে পারেনি। 2000 সালে করেছি, আজ তো প্রায় ধরুন 25-26 বছর হয়ে গেল। তো সেই থেকে তারপর একটা পর একটা চ্যানেল তারপর শুরু করলাম। যখন দেখলাম যে আমার ফিটনেস আছে, আমি পারবো করতে, আমার মনের প্রচণ্ড জোর আর আমার সাহস তো সেটা ভাবাই যায় না। তো সেইভাবে প্রচণ্ডভাবে প্র্যাকটিস আরম্ভ করলাম, দিনের পর দিন প্র্যাকটিস করে গেলাম। তারপরে একটার পর একটা চ্যানেল পার হলাম, যেমন জিব্রাল্টার করলাম, তারপরে গ্রিসে গেলাম টরোনিয়াস গল্ফ করতে, তারপরে কুক স্টেট করলাম নিউজিল্যান্ডে, তারপরে টরোনিয়াস চ্যানেল ক্রস করলাম গ্রিসে, তারপরে ক্যাটালিনা চ্যানেল আমেরিকায়, তারপরে গেলাম সাউথ আফ্রিকাতে রবিন আইল্যান্ড ক্রস করতে, তারপরে প্রক স্টেট করলাম শ্রীলঙ্কা টু ইন্ডিয়া। এভাবে একটার পর একটা চ্যানেল মানে ক্রস করলাম। প্রত্যেকটা সাকসেস হওয়াতে কী হলো কি, আমার মধ্যে আরও একটা ইচ্ছা জাগলো যে না, আমি ওটা করি ওটা করি। এইভাবে করতে করতে আমি দেখলাম যে আমি পৃথিবীর মধ্যে প্রথম মহিলা হলাম যে 5টা মহাদেশ কভার করেছি সাঁতারে। তো এইভাবে সাঁতার কাটতে কাটতে একটা পর একটা মানে নেশাও চড়ে হয়েছিল। করতে করতে যখন দেখলাম যে মানে আমার স্বপ্নের থেকেও বেশি করে ফেলেছি, তো সেটা সাক্ষী তোমরাও ছিলে। একদম তাই। এবং সবথেকে বড় কথা, স্বল্পপাল্লার সাঁতার থেকে তুমি দূরপাল্লার সাঁতারে গেলে, এটা কিভাবে সম্ভব হলো? তবে এইটা কিন্তু না, এখনকার দিনের মানুষরা না অনেকেই জানে না। যেহেতু তোমরা পুরনো ছোটবেলা থেকে আমাকে দেখছো, সেই সাংবাদিক তোমরা হচ্ছে যে পিওর সাংবাদিক, যে একদম গ্রাসরুট থেকে তোমরা খবরগুলোকে তুলে নিয়ে আসো। দেবাই পুকুরে দেবাই পুকুর থেকে একদম সেই দেবাই পুকুর থেকে। হ্যাঁ, একদম। কখনো ভাবতে পারিনি যে আমি ছিলাম ভারতবর্ষে মানে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল করতে করতে কখন যে আমি স্বল্প দূর থেকে মানে লং ডিস্টেন্সে চলে গেলাম, মানে সেটা সত্যি একটা কাহিনী। সাধারণত মানে যারা স্প্রিন্ট করে, মানে সুইমিং পুলে সাঁতার কাটে, তাদের পক্ষে ওশেনে, সমুদ্রে সাঁতার কাটাটা খুব ডিফিকাল্ট। মানে দুটো জার্নিটা একদম টোটালি আলাদা। মানে নামে সাঁতার, কিন্তু অ্যাক্টিভিটিস পুরো আলাদা। তো যেহেতু তোমরা অনেকেই জানো না, মানে তুমি জানো, কিন্তু অনেকেই সবাই জানে যে আমি চ্যানেল ক্রস করেছি, ইংলিশ চ্যানেল, হ্যানো চ্যানেল, তানো চ্যানেল। কিন্তু এই যে আমি যে একটা স্প্রিন্টার, ভারতবর্ষের 1 নম্বর সাঁতারু ছিলাম এবং ফাস্টেস্ট সুইমার ছিলাম, বাটারফ্লাই কুইন বলা হতো, এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন বাই বছর 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 ধরে 10 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন ক্রমাগতভাবে, 21 বছর আমার জাতীয় রেকর্ড কেউ ভাঙতে পারেনি, এবং ইন্টারন্যাশনাল অনেক মেডেল আমি পেয়েছি। সাব গেমসে 10টা গোল্ড মেডেল, এরকমভাবে এশিয়ান এজ গ্রুপ, প্যান প্যাসিফিক, এর অনেক মেডেল পেয়েছি। তারপরে আমার এশিয়ান গেমস আমি দুটো এশিয়ান গেমস খেলেছি, 82, 86। তারপরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান এজ গ্রুপ, প্যান প্যাসিফিক, মিনি অলিম্পিক রাশিয়াতে। তো তখন একটা অন্যরকম মানে কি বলবো, সাঁতারের একটা মহল ছিল। তখন নেশা ছিল যে কিভাবে দেশের জাতীয় পতাকা উপরে তুলে ধরবো, কিভাবে ফার্স্ট হব। তো ওই জিনিসটা একটা অন্যরকম ছিল। তারপরেই
তুমি যেটা প্রশ্নটা করলে যে আমি কিভাবে আসলাম, আমার মাথার মধ্যে সাঁতার কাটতে কাটতে আমি ওই চ্যানেল নিয়ে ভীষণ ভাবতাম। তখন অনিতা সুদ একবার ইংলিশ চ্যানেল ক্রসে করতে গিয়েছিল, তখন আমার মাথায় আসে যে সে যদি পারে তাহলে আমি কেন পারবো না। আমার মাথার মধ্যে তখন আসে যে আমি ইংলিশ চ্যানেল একদিন ক্রস করব। তো ওইভাবেই ভাবনাটা একসময় আসে। তারপরেই আমি তখন ভাবি যে না আমিও করব। কিন্তু তখন আমার কোনো আইডিয়া ছিল না। প্রথমবার যখন আমি ইংলিশ চ্যানেল যাই, মানে আমি এখানে সাঁতার কেটেছি গরম জলে, আর ইংলিশ চ্যানেলটা ভীষণ ঠান্ডা জল, তো এই জিনিসটা জানতাম না। তারপরে আমি শর্ট ডিস্টেন্সে সাঁতার কাটতাম, তার মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমার সাঁতারের গল্প শেষ। কিন্তু ওই লং ডিস্টেন্স সাঁতারটা হচ্ছে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, মানে প্র্যাকটিসও করতে হবে ঘন্টার পর ঘন্টা। আর যখন ক্রস করব তখনও কখন কত ঘন্টা লাগবে কোনো ঠিক নেই, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা। তো এই টোটাল ব্যাপারটা টোটালি আলাদা ছিল। কিন্তু আমি না কখনো ওই সময়টা ভাবিনি যে এইটা এরকম ওইটা ওরকম, মানে এইটা মাথায় ছিল না। কারণ আমি ওইটার লং ডিস্টেন্স সম্বন্ধে আমি একদম আনএডুকেটেড ছিলাম, মানে ওইটার সম্বন্ধে কিছু জানতাম না। কিন্তু বলতে পারো কিছু না জেনে বা এর থেকে ওর থেকে কিছু জেনে তারা বলেছে ঠান্ডা জল, সমুদ্রে ঢেউ, নোনা জল, এই কিছু এই বিষয়গুলো ছোটো ছোটোগুলো। কিন্তু যখন মানে প্র্যাকটিক্যালি যখন ওই ইংলিশ চ্যানেলের জলে প্রথমবার যখন নামলাম, তখন বুঝতে পারলাম যে বড় কঠিন বিষয় এটা। আমি ভাবলাম ইংলিশ চ্যানেল ক্রস করবো আর কলকাতা থেকে চলে আসলাম ইংল্যান্ডে, সাঁতার কেটে ফেললাম, এই ব্যাপারটা নয়। এইটা অনেক কষ্ট, আর ওই ঠান্ডার জলে পুরো বডিটাকে ডোবানোটাই কষ্ট, তারপর তো সাঁতার কাটা। রাইট, আমরা মেনশনের একটা লেখাতে পড়েছি যে ইংলিশ চ্যানেল ডোবার থেকে ক্যালে সাঁতারু সব থেকে কঠিন ব্যাপার, এবং যে কোনো সাঁতারুর এই ধরনের অভিজ্ঞতা কিন্তু একটা বিরল অভিজ্ঞতা, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, তুমি যে সাঁতারগুলো কেটেছো, যে প্রণালীগুলো অতিক্রম করে, তার মধ্যে সব থেকে টাফেস্ট কোন প্রণালীটা মনে হয়েছে? দেখো প্রত্যেকটা দেশ আর চ্যানেল আলাদা, কারণ একটা আলাদা দেশে প্রত্যেকটা দেশের কালচারই আলাদা, এবং তার যে জলেরও মেবি সমুদ্র, কিন্তু প্রত্যেকটা না একটু আলাদা ধরন আছে। যেমন বলি ইংলিশ চ্যানেলে যেমন বলে যে আনপ্রেডিক্টেড ওয়েদার, মানে ওখানকার ওয়েদার 24 ঘন্টা 12 ঘন্টা ঠিক মতন পাওয়াটা খুব ডিফিকাল্ট। এবং যারা বলেন, মানে যারা এই ওয়েদার নিয়ে কালচার করেন, বলেন যে আজকে রেডিওতে বলছে যে আজকের দিনটা খুব ভালো যাবে কিংবা আজকের দিনটা খুব খারাপ যাবে, কিন্তু দেখা যায় উল্টোটা হয়, সঠিক হয় না। এই আমার অভিজ্ঞতা এটা আছে একদম। আর তারপরে জলেরও ব্যাপার আছে, জল কোনো জায়গায় প্রচণ্ড ঠান্ডা, কোনো জায়গায় কারেন্ট প্রচণ্ড, কোনো জায়গায় অ্যানিমেল, জলের অ্যানিমেলগুলো আছে মানে ভয়ানক। তো এক একটা জায়গায় এক এক রকম। অ্যানিমেলের কথা বললে তুমি, জলের অ্যানিমেল আমি শুনেছি জেলিফিশ তোমাকে খুব উত্ত্যক্ত করেছিল। আর জলে দেখো অনেকগুলো অ্যানিমেলস আছে, ওদেরই জায়গা, ওটা হচ্ছে ওদের জায়গা। আমরা হচ্ছে জলে নেমে অতিথি এবং ওদের ডিস্টার্ব করি। জলে স্নেক আছে, পয়জনাস স্নেক আছে, জেলিফিশ তো আছেই, সেটা তো অন্য একটা। কিন্তু সবথেকে হচ্ছে শার্ক সমুদ্রে তো থাকবেই, ঘোরাফেরাই করবে। কোন সময় কোন দিকে থাকবে সেটা কিন্তু লাকের ব্যাপার। যদি আমি সাঁতার কাটতে কাটতে যদি শার্ক আসে, তাহলে বাঁচার কোনো চান্স নেই, কোনো চান্স নেই, কারণ ওই শার্কের থেকে উদ্ধার পাওয়া কোনো মতেই যাবে না। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তুমি যে এই যে গুলো করলে, প্রত্যেকটা জীবনের ঝুঁকি ছিল, শার্ক ছিল, অ্যানিমেল ছিল, এবং পয়জনাস স্নেকস ছিল, সমস্ত রকম ছিল। তুমি সেগুলো অতিক্রম করে কিভাবে করলে, সাহস সঞ্চয় করলে কিভাবে? প্রথম হচ্ছে যে এটা একটা লাক থাকে, সবার আগে দরকার লাক। আমার যদি সেদিনকে লাক ফেভার না করে, তাহলে কোনো কিছুই হবে না। হয়তো কোনো অ্যানিমেল আমাকে অ্যাটাক করলো না, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ফেল হয়ে যাব। এটা অনেকটা লাকের বিষয়। তারপরে হচ্ছে যে প্র্যাকটিস, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আর ভীতির যে ব্যাপারটা, আমরা হিন্দিতে বলি যে ডর গিয়া সমঝ লো মর গিয়া। তো সমুদ্রের মধ্যে নামলে ডর যেটা, ভয় যেটা, সেটা একেবারেও ছেড়ে আসতে হবে পারে। মানে ওইটা মাথার মধ্যে যদি একটু ঢোকে, তাহলে আমি একটা সেকেন্ড আমি জলে দাঁড়াতে পারবো না। সুতরাং ওই ভয়টা মাথা মানে একদমই রাখা যায় না। আর ওইটার জন্য মানসিকভাবে মেডিটেশন করা, ওইগুলো প্র্যাকটিস করতে হয়। যে মেডিটেশন করা, ভয়ের ব্যাপারটা থাকলে সমুদ্রে এমনিই নেওয়া যাবে না। আর জলে সমুদ্রে আমি সবসময় যেই অ্যাডভেঞ্চারই আমি গেছি, আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি হয়তো, কাল আমি হয়তো ফিরেও না আসতে পারি আমার দেশে। এটা সবসময় ভেবে যেতাম, সবার সাথে টাটা বাই বাই করে যেতাম যে মেবি আই এম নট গোয়িং টু কাম ব্যাক। কিন্তু ঈশ্বরের কৃপা যে আমার মানে ছোটোখাটো ঘটনা ঘটলেও বিশাল বড় কিছু ঘটেনি যে মানে আমার মৃত্যুর মুখে চলে যায়। কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কোনো না কোনো ঘটনা ঘটেইছে, সেটা অ্যানিমেল হোক, শারীরিক প্রবলেম হোক, সমুদ্রের নোনা জলে অসুস্থতা হোক, কারেন্টে হোক, সেইগুলো প্রত্যেকটা চ্যানেলে কিছু না কিছু প্রবলেম থাকেই। আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখবো যে স্বল্প দৈর্ঘ্যের সাঁতারে বুলা এক সময় অপ্রতিদ্বন্দ্বী ছিল এবং ভারতবর্ষের সেরা ছিল,
সেখান থেকে দূরপাল্লার সাঁতারে গেছে এবং দূরপাল্লার সাঁতারে সে কিন্তু সবার সেরা। বুলা যে রেকর্ডগুলি করেছে সেগুলো একদম অনতিক্রম্য। আমি একটা প্রশ্ন করবো বুলা, এই যে অভিজ্ঞতাটা হয়েছিল, এই অভিজ্ঞতাটা আজকের দিনের প্রজন্মের তরুণ তরুণীদের দেওয়ার ব্যাপারে এতটা অনীহা কেন? আমাদের, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে বলবো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের খুব অভাব, প্রপার প্রপার ট্রেনিংয়ের ভীষণ অভাব আছে। আমাদের এখানে গাইড করারও লোকের খুব অভাব আছে। মানে ওয়েস্ট বেঙ্গলের অনেক বেশি উন্নতি দরকার আছে। এখনকার ছেলেমেয়েরা নেট দুনিয়ায়, এখন কেউ, আমি যেমন পুকুর আর গঙ্গায় সাঁতার কেটে জায়গায় এসেছি, এখনকার ছেলেমেয়েরা আধুনিক সুইমিং পুল ছাড়া তারা আসতে চায় না। আবার অনেকেই চায় না যে এটাকে যদি জলে আমি সময় নষ্ট করে আমার ফিউচারটা কী আছে। প্রত্যেকটা স্পোর্টসম্যান, প্রত্যেকটা সাঁতারু তারা চায় যে সাঁতার কেটে সেই জায়গাটায় গিয়ে তাদের অন্যের একটা ব্যবস্থা, মানে তাদের কেরিয়ারের একটা ব্যবস্থা থাকা দরকার। যদি কেরিয়ার না থাকে, চাকরি বাকরি না থাকে, তাহলে সাঁতার কেটে কী লাভ? কারণ সাঁতারটা তো আর বসে বসে আরাম করার ব্যাপার নয়, এটা প্রচণ্ড খাটনির ব্যাপার আছে। সেটা যদি শর্ট ডিস্টেন্স হোক কিংবা লং ডিস্টেন্স হোক, দুটোতেই তার পরিশ্রম আছে, তার সময়ের ব্যাপার আছে, এবং তার পড়াশোনা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে এই খেলাধুলা আসতে হয়। তো আমরা কেন বুলা চৌধুরী একাডেমি দেখতে পেলাম না? এই তো তুমি বড় দুঃখের জায়গায় মানে আঘাত দিলে। আমি আজ বিগত কত বছর ধরে চেঁচিয়েই যাচ্ছি বলতে পারো। তুমি তো বিধায়ক ছিলে একসময়। বিধায়ক ছিলাম, কিন্তু আমি ওই ব্যাপারটাই জিরো। অনেক করেছি, পরিশ্রম করেছি। অশোক ভট্টাচার্য তখন মানে উনি চাইলে হয়তো করে দিতে পারতেন, কিন্তু যা হোক, হয় যেটা, সবাই তেলের মাথায় তেল মাখে। সাঁতারের মতন গরিব খেলাটাকে কেউ পাত্তা দেয় না, কারণ এতে খেলে কোনো পয়সা পাওয়া যায় না। যেসব খেলায় পয়সা পাওয়া যায় তাদের সম্মানও পাওয়া যায়, তারা যা চাইবে তাই পাওয়া যায়। আমাদের মতন খেলা খুব ক্ষতিগ্রস্ত। এই জন্য তুমি একটা যে আমাকে কোশ্চেন আগে করলে যে কেন এরকম, কেন পারফরমেন্স নেই কেন বা আসছে না কেন, এটা কোনো বড় কারণ। কারণ মানুষ তেলের মাথায় তেল মাখাচ্ছে। এই ছোটো ছোটো খেলাগুলো যেগুলো আছে সেগুলোতে না কোনো মানে কোনো সম্মান আছে, না কোনো আর্থিক সাহায্য আছে, না চাকরি আছে বেশি ভালো, আর না প্রেস রিপোর্টার এসে তোমাকে প্রতিদিন, যেমন অন্য খেলাতে তুমি কাশলেও সেটা নিউজ, কাশলেও নিউজ। তো সুতরাং সেইগুলো তো মানুষ দেখছে, মানুষ তখন একমুখ হয়ে যাচ্ছে, ভাবছে যে যাদেরকে প্রতিদিন উঠে সকালে দেখা যায় সেসব খেলুক, সেখানে তো কোটি কোটি টাকা রোজগার করা যায়। তা আমাদের মতন খেলায় এসে কি করবে? মানে এসে কি তার গায়ের রঙটা কালো করবে সাঁতারে রোদে এসে, রোদ জলে? তো এই জন্য আসতে চায় না। ইনফ্রাস্ট্রাকচার অভাব, একাডেমির অভাব। এই যে সুইমিং একাডেমি বললে করে, কেন আমি এখনো করতে পারিনি? 4টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। বুলা চৌধুরীর হাজবেন্ডের নাম সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব চক্রবর্তী কিন্তু ভারত সেরা অ্যাথলেট ছিলেন এবং সাঁতারু ছিলেন। তিনি রেকর্ড করেছিলেন আমার মনে আছে একটি ন্যাশনালে, এবং সেই রেকর্ড অনেকদিন পর্যন্ত কেউ টাচ করতে পারেনি। তো তোমাদের দেখা সাক্ষাৎ কীভাবে হয়েছিল? আমাদের দেখা সাক্ষাৎ তো মানে খুব ছোটোবেলাতেই, তোমরা সবাই জানোই। আমি তো 11 বছর বয়সে ইন্ডিয়া টিমে সুযোগ পাই। তখন থেকে আমার ওই ইন্ডিয়া টিমেই থাকা, বছর 11 বছর বয়স থেকে টিল বাইরে যাওয়া, ক্যাম্পে থাকা। তো সঞ্জীবও সেই ক্যাম্পেই ছিল, আমার আগে থেকেই সে ছিল। তো তখন থেকে মানে প্র্যাকটিসই করতাম, সেরকম নয় যে অতটা তুমি যেরকম বলতে চাইছো যে প্রেম ভালোবাসা কিনা, তখন কিন্তু ওরকম ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে বুড়া অর্জুন চাইতে এসেছিল, সেই সময় আমি তাকে বলি তুমি প্রেম করো না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এই কথা নিয়ে অনেকেই আপত্তি তুলেছে এবং আমারও আপত্তি আছে। কারণ এখন যথেষ্ট বয়স হয়েছে আমাদের, মানে আমার নাতনি আছে, তো তোমরা সবাই জানো। তো সুতরাং এইগুলো কথাবার্তা খুব কানে লাগে, ভালো লাগে না। কারণ প্রেমটা বেশি করেছি সাঁতারের সাথে। হ্যাঁ, বলতে পারো যে আমার জীবনসঙ্গী তাকেই বেছে নিয়েছি, কারণ এর বাইরে আমি আর বেরোইনি। তো সাঁতার নিয়েই জীবনটা কাটিয়ে দিলাম, সাঁতারুই সঙ্গী করলাম। তো সুতরাং দিদি বলার ওটা কেন বললেন, ওটা আমার আজও আজকে প্রশ্ন। কারণ যুগ যুগ ধরে ওনার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। আর ওইখানটা এরকম প্রেম নিয়ে না বলে আমার পারফরমেন্স নিয়ে, আমার অ্যাচিভমেন্ট নিয়ে বললে আরও বেশি ভালো লাগতো। বাবার হাতে আমার সাঁতার শেখা 2 বছর বয়সে। তারপরেই এক এক করে যখন আমার কোচের কাছে যাই শ্রীরামপুরে, আমার কোচ পশুপতি কুণ্ডু, তিনি আমাকে দেখে, তখন আমার হয়তো 5 বছর এরকম কিছু বয়স হবে, আমার মা বাবা নিয়ে যায় আমাকে। তো উনি দেখেই তখন বলেছিলেন যে তো শেখার আগেই ন্যাচারাল স্ট্রোক এনার, তো একে আমাকে দাও, আমি একে মানে সাঁতারু তৈরি করব। তো সেই থেকে স্টার্ট। তারপর বিভিন্নভাবে কম্পিটিশনে নামি,
প্রথমে নামি লং ডিস্টেন্স সাঁতার গঙ্গাতে 7 কিলোমিটার নেমেছিলাম। বহরমপুরে আহিরন ঘাট আমার মনে আছে। না বহরমপুর না, আমি আগে স্টার্ট করেছিলাম শ্রীরামপুরে, ওই চন্দননগর থেকে সামথিং, হ্যাঁ চাঁদরা ওইদিকে। বহরমপুরটা আমি বহরমপুরে আমি পরে করি, অনেক পরে। তো ওইটা একটা করেছিলাম খুব ছোট্টবেলায় তখন। তারপরে আমি, আমার খেয়াল আছে লিলুয়াতে ডন বস্কোতে একটা কম্পিটিশন হতো 15ই আগস্ট, ওটাতে আমি প্রথম নামি আমি এবং প্রথম নেমে আমি প্রথমে প্রাইজ পাই। তো একটা ওইটা ওই প্রথম একটা প্রাইজ নেমেই প্রাইজ পাওয়া খুব ইন্সপায়ার হয়েছিলাম। তারপর থেকেই সাঁতার নামতে থাকি। তার আগে আমি অ্যাথলেটিক্স করতাম, লং জাম্প, হাই জাম্প, দৌড়, এগুলো স্কুল থেকেও করতাম এবং ডিস্ট্রিক্টে চান্স পেয়েছিলাম। কিন্তু তখন যে কোনো একটা বাঁচতে হতো, নয় মাঠ আর নয় তো জল। তো যেহেতু আমার জলটাই বেশি পছন্দ হলো, আমি বললাম না আমি সাঁতার ছাড়তে পারবো না। সেই সাঁতার আরম্ভ হলো, তারপরে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হলাম, তারপরে স্টেটের লেভেলে চ্যাম্পিয়ন, তারপর জাতীয়, এবং তারপর আমরা জানি বুলা তারপর থেকে খালি সাফল্য আর সাফল্য। একদমই প্রাউডলি আমি বলতে পারি যে এক সময় একমাত্র আমি বাংলা এবং ইন্ডিয়াকে ডমিনেট করেছি, একটা বাঙালি সাধারণ ঘরের, একদম তাই। সাধারণ ঘর থেকে উঠে আসা হিন্দমোটরে দেবাইপুকুরের একটি মেয়ে যে এইভাবে বিশ্বজয় করতে পারে তা আমরা কোনোদিন ভাবতে পারিনি। ডমিনেট করেছি, মানে এইটা আমার গর্ব। সবথেকে বড় কথা, দিল্লি এশিয়াডের সময় বুলা খুব অসুস্থ হয়ে পড়েছিল। বুলা সেই সময় ভর্তি হয়েছিল এইমসে, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে। আমি ভুল বলছি বুলা? সেই সময় আমরা বুলার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং বুলা কিন্তু সেখানে রেকর্ডের পর রেকর্ড করেছিল, অসুস্থ দুর্বল শরীরেও। বুলা এরকমই নাছোড় মানসিকতার মানুষ। বুলার শুধু একটি আক্ষেপ যে তার একটি একাডেমি এখন পর্যন্ত হলো না। একদম খাঁটি কথা। এবং এই যে নতুন সাঁতারুদের তৈরি করার ব্যাপারে বুলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধিত হলো না। আমরা আশা করব ভবিষ্যতে কেউ না কেউ আসবেন বুলার এই স্বপ্নকে সাকার করে দিতে। ধন্যবাদ। আমিও চাই তোমাদের মাধ্যমে অ্যাটলিস্ট কেউ তো আসুক। গভর্নমেন্ট তো এখন এত বছর চেষ্টা করলাম, হলো না। তো এনিওয়ে গভর্নমেন্টকেও বলবো আসুন, যে কর্পোরেট দুনিয়ায় যারা আছেন দেখুন, যদি একটা জমি দিয়ে একটা একাডেমি যদি বাংলার বুকে করে যেতে পারি, সময় খুব অল্প, এবং সাঁতার একাডেমি এবং নেই এবং সময় খুব অল্প, যেটা বুলা বললো। এবং সত্যি কথা বলতে কি এই সময়ের দিকেই আমরা তাকিয়ে থাকবো। আমরা শেষ করছি আমাদের আজকের নো ননসেন্স বুলার সঙ্গে।